পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব। ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা। এদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজেরাই তারা ভয়ঙ্কর বিপদে। ভারতের নতুন ফাঁদে সবাই পা দিয়েছে। কালকে যে খবর আন্তর্জাতিক মহলকে কার্যত চমকে দিয়েছে তা হলো বাংলাদেশ নাকি কার্যত ভারতের সীমান্তে তুরস্কের একটি ড্রোন ইনস্টল করে দিয়েছে। বাংলাদেশের আকাশ সময় একটা ড্রোন উড়াইছি, তাতে দাদাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যদি আমাদের কাছে কয়েকটা মিসাইল থাকতো তাহলে কি অবস্থা দাদাদের চিন্তা করেন। মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবো না কেন? এদেরকে ভারতবর্ষ থেকে তাড়াবো না কেন? ওর থেকে শিক্ষা নেওয়া উচিত। ইউনূসকে মারিয়ে দেওয়া উচিত। আগে আমার দেশকে অপমান করেছে, কোনো ছাড়াছাড়ি ব্যাপার নেই। যুদ্ধের দাবামা কি বেঁচে গেল ভারতের সাথে বাংলাদেশের? এই মাত্র মানব জমিন পত্রিকায় যে ব্রেকিং নিউজটি আছে, সেই ব্রেকিং নিউজ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নিয়ে ওপারের যে ষড়যন্ত্রগুলো চলছে, সেই ষড়যন্ত্রের মোটামুটি প্রত্যেকটা মুখোশ উন্মোচন হয়ে গেছে, কম বেশি বুঝতে পেরেছে। এই মাত্র ভারতকে নিয়ে কেঁপেছে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়। এই ঘোষণাটি দিয়ে তারা নিজেরাই বিপদ ডেকে এনে এবং বিপদে পড়ে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর কি হয়। ভারত কিন্তু বসে নাই, ভারতে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে এবং তারা কিন্তু তারাও সরাসরি যুদ্ধের ঘোষণা দিচ্ছে এবং দেশের মধ্যে অনেক কিছুই চেষ্টা করতেছে। দর্শক শ্রোতা, আপনারা তো সীমান্তের অবস্থা দেখেছেন যে সীমান্তের মধ্যে কিন্তু ভারতীয় সৈন্যরা দেশের মধ্যে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে এবং বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করতেছে। কিন্তু এখন এটা কি হয়েছে আপনারা সরাসরি দেখতে পারবেন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর কি হয় এবং এই নিয়ে আমাদের দেশের সাধারণ জনগণরা কি বলতেছে। সাধারণ জনগণরাও কিন্তু ভয়ঙ্করভাবে কেঁপেছে, সবাই ভারতের বিরুদ্ধে কথা বলতেছে। এর পরিণাম কি হয় বাংলাদেশের আপনারা দেখতে পারবেন। বাংলাদেশকে কিন্তু অনেকে সহযোগিতাও করতেছে, পাকিস্তান, চীন, এর সাথে আরও অনেকেই। দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। এখানে দেখতে পারবেন যে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ কি বলতেছে এবং তাদের কি হয়েছে। অন্যদিকে ভারত কি পরিকল্পনা করেছে, সকল প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমেই। এই ক্লিপগুলো আপনারা ধারাবাহিকটি দেখবেন এবং ভিডিওর শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলো আপনাদেরকে একই প্রান্তে দেখাবো। এই জায়গাগুলো দেখেন, তারপরে আপনাদের মন্তব্য করেন। দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নিবে না। এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে, পুরো বিশ্ব দেখেছে। আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যদি মনে করে যে বিগত 16 বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই। ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের মিডিয়া, স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন, এগুলোকে মিডিয়া বলা যায় না। এগুলোকে মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি। আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস, যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয়, যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয়, সেভাবে তারা কথা বলে। তাদের না আছে মেরুদণ্ড, না আছে ব্যক্তিত্ব, না আছে অন্য কোনো কিছু। তাদের ভিতরে যদি বিন্দুমাত্র প্রাণ থাকতো, আমরা আজকে একটি দেখলাম, আপনারা সবাই দেখেছেন, তারা বলছে বাংলাদেশের যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে, যারা বোনেরা রয়েছে স্পেশালি, তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না। বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন। তো যারা এরকম প্রোপাগান্ডা করে, আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই। এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে, নষ্ট করার চেষ্টা করে, আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি। আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, আমরা দেখলাম ভারতের ওই যে হকার ইঁদুরের ওষুধ বিক্রি করে নাকি আরো রাস্তায় কি বাদাম বিক্রি করে, তো সেই হকার ময়ূখ ওই ছাগলের বাচ্চাটা নতুন করে প্রথমে তারা টার্গেট করেছিল চিটাগং তারা কেড়ে নেবে। এরপর তারা যে নতুন ভিডিওটা রিলিজ করেছে সেখানে দেখলাম
তারা এবার বাংলাদেশের চিকেন নেক আবিষ্কার করেছে, আর সেটি হলো ফেনী। তো বাংলাদেশের যে ম্যাপটা আমরা দেখি, সেই ম্যাপটায় আমরা দেখতে পাচ্ছি ফেনী দিয়ে চিটাগংয়ের যে জোনটা, সেখানে একটা চিকন জোন আছে, মানে স্থল পথ আছে, যেটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয়। যেমন ভারতের 7 সিস্টারের চিকেন নেক রয়েছে। তো ময়ূখ বিজেপি শাসিত এই গণমাধ্যম রিপাবলিক বাংলায় আবিষ্কার করলেন যে ভারতের যদি চিকেন নেক থাকে, বাংলাদেশেরও চিকেন নেক আছে, আর সেটি হলো ফেনী। তো সেই চিকেন নেক দিয়েই মোটামুটি বৃহত্তর চট্টগ্রামে যাওয়া আসা করতে হয় বাংলাদেশের অন্য প্রান্তের, এবং এটি বাংলাদেশের 20% অঞ্চল বা ভূমি। তো এটি ভারত এখন দখল করতে চায়। তিনি বলছেন ভারতের সেনারা চাইলে মাত্র 5 মিনিটের মধ্যে তারা এই চিকেন নেক দখল করে পুরো চট্টগ্রাম ফেনীকে দখলে নিতে পারে। ময়ূখকে বলতে চাই, হকার ময়ূখ, তোমার এই স্বপ্ন ঘুমিয়ে দেখছো না জেগে দেখছো বুঝতে পারছি না। ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তুমি আমাদের চিকেন নেক দখলে নাও, ফেনী নাও, আমরা তোমাদের 7টি রাজ্য সঙ্গে পশ্চিমবঙ্গ নিতে চাই। আমাদের স্বপ্ন এটি, দাও তোমরা 7 সিস্টার আমাদেরকে দাও, পশ্চিমবঙ্গ আমাদের দাও, ফেনী নিবে নাও। তুমি যে স্বপ্ন দেখছো মিস্টার ময়ূখ, বা বিজেপি যে স্বপ্ন দেখছে, বা ভারত বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কেন হবে না চলুন সে বিষয়ে কিছু বলি। ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল, মাল খালাস হয়ে গেল। কি মাল বলছি না, দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে। এখন বিষয়টা হলো চীন পাকিস্তান এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্য ইউনূস সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে। মধ্যপ্রাচ্য বোঝেন, আরব রাজ্যগুলো। ভারত তার অর্থনীতি টিকে থাকে আরব রাজ্যের উপর। আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আরব রাষ্ট্রে কাজ করে, বাথরুম পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়। যত বড়ই ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা, ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে। একটু খোঁজ নিয়ে দেখবেন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মানে এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ধনী আরব বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে। খবর আন্তর্জাতিক মহলকে কার্যত চমকে দিয়েছে, তা হলো বাংলাদেশ নাকি কার্যত ভারতের সীমান্তে তুরস্কের একটি ড্রোন ইনস্টল করে দিয়েছে। অর্থাৎ যে ধরনের ড্রোন তারা ভারতের সীমান্তবর্তী এলাকায় ওড়ানোর চেষ্টা করছে, সেই ড্রোন কিন্তু নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হয়। আপনারা যদি ইতিহাস দেখেন এবং সেই ড্রোনের যদি অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন তারা কার্যত ভারতের সীমান্তবর্তী এলাকার পর্যবেক্ষণ এবং নজরদারি চালানোর জন্য কিন্তু এই ড্রোন ব্যবহার করছে। এটা অত্যন্ত উন্নত মানের একটা ড্রোন। শেখ হাসিনা যখন তুর্কিতে একটা ডিল করেছিলেন, সে সময় কিন্তু এই ধরনের ড্রোনগুলো শেখ হাসিনা কিছু সংখ্যক আনিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ ইউনূস কার্যত সেই ডিলটির ফায়দা নিয়ে আরো অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড অন্তত ভারতকে কেন্দ্র করে কালকে নিলেন। বাংলাদেশ ঠিক চাইছেটা কি? আমার তো মনে হয় বাংলাদেশ চাইছে ভারতীয় আর্মি যেন বাংলাদেশে ঢুকে গিয়ে কোনো অ্যাগ্রেসিভ কোনো পদক্ষেপ নেয়, যেন আন্তর্জাতিক মহলকে তারা দেখাতে পারে ভারতের এই অ্যাগ্রেসিভনেসের জন্য তাদের সমর্থন দরকার। অর্থাৎ যারা মধ্যপ্রাচ্যের একাধিক দেশ মানে ইরান, তুর্কি, এসব দেশের সমর্থন নাকি বকলমে জোগাড় করার চেষ্টা করে যাচ্ছেন এই বাংলাদেশের ইউনূস সরকার। আরো যদি ডিপলি ভাবেন, ইউনূস সরকারের এই আগ্রাসনের পিছনে কিন্তু নিঃসন্দেহে পাকিস্তান আছে। আর পাকিস্তান যেখানে আছে, সঙ্গে চায়নাও যে এর মদতে আছে তা কিন্তু বলাই চলে। ফলে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক একটা জোট বন্ধন এবং সেই জোটের কিন্তু লড়াই ভারতের সামনে এই মুহূর্তে এসে পৌঁছেছে। যাই হোক, এই বিষয়ে আমি পরবর্তীকালে অনেক ভিডিও, পরবর্তীকালে আপডেটেড ভিডিও বানাবো। আপাতত মানে এই খবরে ফিরি। কালকে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকায় যে ড্রোন ফিট করেছে, সেই ড্রোনের নাম হলো TB2 ড্রোন। একাধিক আন্তর্জাতিক চ্যানেলে, একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে এই ধরনের ড্রোনকে কিন্তু বিশ্বের অন্যতম প্রভাবশালী একাধিক দেশ ব্যবহার করে যখন পার্শ্ববর্তী এলাকার গুপ্তচর বৃত্তি থামানোর জন্য।
অর্থাৎ কোনো দেশ যদি অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তি করে তখন নাকি এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়। এই ড্রোনগুলো বেসিক্যালি তুরস্কের বেকার কোম্পানি বলে যে কোম্পানি আছে তারা কিন্তু তৈরি করে। 2014 সালে প্রথমবারের জন্য এই ড্রোন কিন্তু আন্তর্জাতিক মার্কেটে নিয়ে আসে তুরস্ক। পরবর্তীকালে এই ধরনের ড্রোন 300টির কাছাকাছি ড্রোন বাংলাদেশ সরকার কিন্তু তুর্কির থেকে আনার একটা চেষ্টা বর্তমানে চালিয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ সরকার ড্রোন কেন ব্যবহার করার চেষ্টা করছে? মানে কেন, কিসের প্রয়োজনে তারা সীমান্তে নজরবর্তি চালানোর চেষ্টা করছে? কিসের জন্য তারা ভারতের সীমান্তকে অশান্ত করার চেষ্টা করছে? সব থেকে সহজ উত্তর হলো, তারা ভারতকে প্রতি মুহূর্তে উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে ভারতের সামরিক শক্তিকে অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কোনো রকম যদি র্যাডিক্যাল স্টেপ ভারতবর্ষ এই আগামী এক সপ্তাহের মধ্যে নেয়, তাহলে কিন্তু পুরো বিষয়টা আন্তর্জাতিক একটা জটিলতার সৃষ্টি করবে, যা নিঃসন্দেহে ভারত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে অনগোয়িং জিডিপি আছে, ইকোনমিক্যাল স্ট্রাকচার আছে, সেই মুহূর্তে ভারত কিন্তু চাইবে না। কারণ ভারতের সামরিক শক্তি বাংলাদেশের থেকে কয়েকশো গুণ বেশি। মানে মিনিট 5 থেকে 7 মিনিট লাগবে যদি ভারত ফুল সামরিক শক্তি ইমপ্লিমেন্ট করে। কিন্তু মনে রাখতে হবে, যখন আপনি ইন্ডিয়ান আর্মিকে, যখন ভারতের সামরিক শক্তিকে আপনি বাংলাদেশের মতো ছোট্ট একটা পুচকে দেশের বিরুদ্ধে এঙ্গেজ করে দেবেন, তখন কিন্তু অন্যদিকে অনেক অরাজকতা বা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। কালকে একটা প্রতিবেদন দেখছিলাম আন্তর্জাতিক স্তরে, দেখছিলাম রাজীব গান্ধী আলেকজান্ডার সরোসের যে বাবা জর্জ সরোসের সঙ্গে একটা মিটিং করার পরিকল্পনা করেছেন বা মিটিং করেছেন, এবং সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরবর্তীকালে বানাবো। এবার দেখুন, এই জর্জ সরোসের ছেলে আলেকজান্ডার সরোস এর সঙ্গে কিন্তু মিটিং করেছিলেন মোহাম্মদ ইউনেস। মোহাম্মদ ইউনেস যখন ইউএনএ গেছিলেন, তখন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এর আগে কিন্তু তিনি আলেকজান্ডার সরোসের সঙ্গে মিটিং করেন। আর এই জর্জ সরোসের পরিচয় হলো, তিনি ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে সাহায্য করেছিলেন। অর্থাৎ এই জর্জ সরোস কিন্তু তীব্র আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিরোধী। তাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসে কার্যত জর্জ সরোসকে হুঁশিয়ারি দেন। আর এই জর্জ সরোসের সঙ্গে মিটিং কিন্তু ভারতের একাধিক রাজনীতিবিদ করেছেন বলে কালকে খবর প্রকাশ্যে এসছে। ফলে ভারত সরকারের কাছে ভারতের ইন্টারনাল পলিটিক্সও কিন্তু এখন অত্যন্ত বড় একটা ইস্যু। অন্তত আমি বিশ্লেষণের ভঙ্গিতে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি আমার মনে হয়েছে। আর এখানে কিন্তু জয়শঙ্কর এবং অজিত দোভালের মুন্সিয়ানা আন্তর্জাতিক স্তরে নজরে থাকবে। যাই হোক, এবার ড্রোনের কথায় ফিরি। শুধুমাত্র এই ধরনের ড্রোন তুর্কি ব্যবহার করেছে সেটা নয়, বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ যখন যুদ্ধে যায় তার আগে সীমান্তবর্তী এলাকায় এলওসি অঞ্চলের কার্যকলাপকে পরিলক্ষিত করার জন্য এই ধরনের ড্রোন ব্যবহার করে। সেই তুর্কি এই ধরনের ড্রোন 2014 সালে নিয়ে আসার পর বাংলাদেশ হঠাৎ করে 2024 সালে নিজেদের হেফাজতে এই ধরনের ড্রোন নিয়ে ফেলে। এই ড্রোনগুলোর ডানা অত্যন্ত শক্তিশালী, প্রায় 39.4 ফুট এগুলো দানার দৈর্ঘ্য, পাশাপাশি এগুলোর ওজন 700 কেজি। আপনারা বুঝতেই পাচ্ছেন, একটা ড্রোন যার ওজন 700 কেজি, সে শুধুমাত্র ক্যামেরায় ছবি তোলার জন্য ব্যবহার করা হয় না, অল্প বিস্তর এগুলো অ্যাটাক করতেও কিন্তু কাজে লাগে। ফলে নিঃসন্দেহে হাই পারফর্মিং ড্রোন বাংলাদেশের ইউনিট সরকার ভারতের সীমান্তে এস্টাবলিশ করে দেওয়ার পর একাধিক আন্তর্জাতিক মহল কার্যত চমকে গেছে। দে আর শকড। তারা বুঝতে পারছে না বাংলাদেশ সরকার কি চাইছে, কেন তারা এরকম দিনের পর দিন উস্কানি দিচ্ছে। কারণ সাম্প্রতিককালে ভারতীয় আর্মি বা বিএসএফ বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে কিছু কথা বলেছে বলে জানা যায়নি। অন্তত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এলওসিতে অত্যন্ত বেটার। হয়তো শেখ হাসিনার পরবর্তী সময় একটু খারাপ হয়েছে, কিন্তু অন্তত চায়নার মতো আপ ডাউনে অন্তত যায় না। এটা আন্তর্জাতিক কোনো ইস্যু নয়। এই ইস্যু নিয়ে জাতিসংঘ অব্দি ভারত বা বাংলাদেশ কেউ আগে গেছে বলে জানা যায়নি। ফলে কিসের জন্য এই অ্যাগ্রেসিভনেস ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অন্তত সীমান্তে দেখাচ্ছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পাশাপাশি এই ড্রোন মানে ঘন্টায় 200 কিলোমিটার পার আওয়ারে কিন্তু ছুটতে পারে। পাশাপাশি এটি প্রায় 4000 কিলোমিটার রেঞ্জ কিন্তু কভার করতে পারে, এবং একই সঙ্গে 27 কিলোমিটার উচ্চতায় এই ড্রোন কিন্তু উঠতে পারে। ফলে নিঃসন্দেহে হাই পারফরমেন্স ড্রোন যা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সীমান্তে কিন্তু ইনস্টল করা হয়েছে। সত্যি এবার ভারত কি করেছে, আমি ভারতের স্টেপগুলো বলি। অত্যন্ত ডিপ্লোম্যাটিক, র্যাডিক্যাল কোনো স্টেপ নেওয়ার কথা তারা ভাবছে না, অথচ তারা যে স্টেপগুলো নিয়েছে বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অত্যন্ত র্যাডিক্যাল একটা মুভমেন্ট, যেখানে ভারত সরকার নিঃসন্দেহে মুন্সিয়ানা দাবি করতে পারে। এবং হাসিনাকে সরিয়ে দেওয়ার পিছনে জো বাইডেনের এই যে প্রশাসক ছিল তা শেখ হাসিনা নিজে বলে গেছিলেন। ফলে আন্তর্জাতিক স্তরে কার্যত
মানে এস্টাবলিশড হয়ে গেছিল, প্রতিষ্ঠা হয়ে গেছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া কার্যত আমেরিকার একটা কিন্তু ষড়যন্ত্র। এবং পরবর্তীকালে আইএসআই যেভাবে বাংলাদেশকে অশান্ত করে, ছাত্র আন্দোলনের মুভমেন্টকে তৈরি করতে সাহায্য করে, এবং বাংলাদেশের একাধিক সংগঠন যেভাবে ছাত্র আন্দোলনকে প্রকাশ্যে এসে সমর্থন জানায়, ফলে শেখ হাসিনা সরকারের কিন্তু পাল্টা দেওয়ার কোনো উত্তর ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার শেষ 100 দিনে বাংলাদেশের অর্থনীতি মূল্যবৃদ্ধি যে আকারে কার্যত ধসিয়ে ফেলেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব এই মনোভাব না দেখালে এই সরকার কিন্তু থাকবে না। তার জন্য দেখবেন ভারতের কে কার্যত হুঁশিয়ারি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও দিতে শুরু করে দিয়েছে, কারণ তারা ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু এই ড্রোন ইনস্টলেশন আমার মনে হয় সবকিছুকে ছাড়িয়ে বা ছাপিয়ে চলে যেতে পারে। কোনো আন্তর্জাতিক বৃহৎ ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে না থাকলে এই ধরনের ড্রোন ইনস্টল করা অন্তত বাংলাদেশের মতো ছোট্ট সামরিক শক্তি নিয়ে করা কার্যত অসম্ভব। ভারত সরকার কি করেছে? ভারত সরকার এর পাল্টা দেওয়ার জন্য ইসরায়েলি ড্রোনকে এই জায়গায় ফিট করার চেষ্টা করে দিয়েছে। ফলে নিঃসন্দেহে বড় আঘাত কিন্তু বাংলাদেশের জন্য। এই রকম ইসরায়েলি হেরন ক্রিপিড ড্রোন ভারতবর্ষ কিন্তু প্রভাবশালী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের উন্নত মানের ইসরায়েলি এইচপি ড্রোন ব্যবহার যে ভারতবর্ষ করলো, পরিষ্কারভাবে বাংলাদেশকে বার্তা দিল যে আমরাও কিন্তু কোনো জায়গায় পিছু সরছি না, আমরা র্যাডিক্যাল স্টেপ নিচ্ছি না, কিন্তু তোমাদের এই ভূমিকায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এই ইসরায়েলি হেরন ড্রোন কিন্তু ইসরায়েল ব্যবহার করে, এবং এই রকম ড্রোন অত্যন্ত টেকনিক্যালি কারেক্ট সাউন্ড এবং অত্যন্ত উন্নত মানের ইসরায়েলি অস্ত্র। এই এইচপি ড্রোন কিন্তু বর্তমানে 24 ঘন্টা আকাশে উড়ে থাকতে পারে, অর্থাৎ একবার যদি সীমান্তবর্তী এলাকায় এই ড্রোন ওড়ান, 24 ঘন্টা অবধি এটার কিন্তু ওয়াচ টাইম বা লাইফ টাইম যেটাকে আপনারা বলবেন ভাবতে পারেন। পাশাপাশি এটি একটা বার ওড়ার পর 250 ঘন্টা অবধি লাইভ ভিডিও সরবরাহ করতে পারে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় লাইভ ভিডিও যদি প্রয়োজন হয় তখন এই ড্রোন কিন্তু 250 ঘন্টার ফুটেজ একবার উড়ে সরবরাহ করতে পারে। ফলে এই প্রকার ড্রোন কিন্তু ভারতবর্ষ সাম্প্রতিক সময় ব্যবহার করেছে, এই নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। এমনকি কাশ্মীর বর্ডারেও ভারতবর্ষ যেরকম টেকনোলজিক্যাল বিষয় ব্যবহার করে সেগুলো কিন্তু এইচপি ড্রোন বা ইসরায়েলি এরকম টিপি ড্রোন নয়। ফলে নিঃসন্দেহে ভারতবর্ষকে অনেক বেশি সজাগ একটা ভূমিকা পালন করলেও ভারতবর্ষ কিন্তু আস্তে 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 র্যাডিক্যাল মুভমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে যে আমরাও হয়তো কোনো জায়গায় পিছিয়ে নেই। দেখুন, সামরিক শক্তিতে এমনিই তো পিছিয়ে নেই, কিন্তু এই খেলাটা সম্পূর্ণভাবে ডিপ্লোম্যাসির খেলা বলে আমার মনে হয়। এই পুরো বিষয়টা জাতিসংঘ অবধি চলে যাক তা ভারত সরকার কখনো চাইবে না, কারণ জাতিসংঘে কার্যত বাংলাদেশ সরকার সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে কার্যত উলঙ্গ হয়ে গেছে। তারা ব্রিটেনকে কাঠগড়ায় তুলেছে, পাশাপাশি খ্রিস্টান যে সংগঠন, যারা বাংলাদেশের খ্রিস্টান সংগঠন ইউরোপে আছেন, তারা সরাসরি সংখ্যালঘু ইস্যুতে মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে কার্যত ধুয়ে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তান ইস্যুটি জাতিসংঘে বহুবার পৌঁছেছে, আলোচনা হয়েছে, কিন্তু পাশাপাশি ভারত বাংলাদেশ ইস্যুটাও জাতিসংঘে পৌঁছাক এটা বাংলাদেশ চাইলেও ভারতবর্ষ চাইবে না, কারণ শেয়ানে শেয়ানে কোলাকুলি বলে একটা কথা আছে, যেখানে বাংলাদেশ এতটা পিছিয়ে সেখানে বাংলাদেশের গুরুত্ব অন্তত ভারত সরকার অন্তত জাতিসংঘের মঞ্চে পৌঁছে দিয়ে দেবে বলে আমার মনে হয় না। পাশাপাশি এই প্রকার ড্রোন শুধুমাত্র ভারতের কাছে সেটা আছে সেটা নয়, এছাড়াও ভারতের কাছে কিন্তু আমেরিকার থেকে কেনা MQ-9B ড্রোনও আছে। ফলে সব মিলিয়ে ভারত সরকার পাল্টা দেওয়ার যে স্টেপ নিতে শুরু করেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তবে কালকে ভারতবর্ষ এই ড্রোন ইনস্টলেশনের পাশাপাশি আরো একটা বড় ভূমিকা পালন করেছে। তারা বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা আছে তার LOC তে BSF কে ডিপ্লয় করে দিয়েছে। BSF এর পক্ষ থেকে সরকারিভাবে এর কারণ অন্য জানানো হলেও LOC তে BSF ডিপ্লয়মেন্ট নিঃসন্দেহে বাংলাদেশকে একটা কড়া হুঁশিয়ারি বলে আমার মনে হয়। LOC তে বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কোনো দেশ যদি সামরিক শক্তি ইনস্টল করে তাহলে কিন্তু এটা প্রায় যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায়। ফলে সব মিলিয়ে সীমান্তবর্তী এলাকা কিন্তু ফের উত্তপ্ত হয়ে গেছে। শুরুটা বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে করার চেষ্টা করলেও BSF কিন্তু পুরোপুরিভাবে এই LOC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে
কন্ট্রোল করার চেষ্টা করছে, বা বিএসএফ যখন এই এলওসিতে এই রকম সেনা ডিপ্লয় করেছে, নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আর পালিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় আছে বলে অন্তত আমার মনে হয় না। পাশাপাশি কালকে বাংলাদেশ সরকার একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে, ইনফ্যাক্ট দুটো সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তানের ভিসাকে অত্যন্ত শিথিল করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে যে কোনো উপায়ে বাংলাদেশে পৌঁছানো এখন খুব সহজ। তারা এরোপ্লেন চালু করেছে, তারা ফ্লাইট সার্ভিস চালু করেছে। এর আগে জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশের বন্দরে এসছে, ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো করতে তারা শুরু করে দিয়েছে। অর্থাৎ এতদিন যখন আন্তর্জাতিক মহল তাদের প্রো পাকিস্তানি বলছিল, অনেক কথা তারা বলছিলেন, কিন্তু সব মিলিয়ে এখন খোলা পাকিস্তানের সঙ্গে সমর্থন, এই যে সম্পর্ক তৈরি করা শুরু করে দিয়েছে। পাশাপাশি তারা নাকি ভারতীয়দের জন্য ভিসা একটুখানি কঠিন করে দিয়েছে। ফলে এই মুহূর্তে কোন ভারতীয় বাংলাদেশে যেতেন আমি জানি না, কিন্তু তারা খবর প্রচার করে দিয়েছে পাকিস্তানের ভিসা সহজভাবে তা পাবে, কিন্তু ভারতীয়রা নাকি অত্যন্ত কঠিন ভাবে বাংলাদেশের ভিসা পাবে, এবং ভারতীয়দের জন্য একাধিক নিয়ম নাকি বাংলাদেশ সরকার বলবৎ করছে, অন্তত ভিসার ক্ষেত্রে। দেখুন, এই মুহূর্তে কোনো পাগলও বাংলাদেশে যাবেন বলে আমি জানি না, কোনো মেজর কোনো দরকার ছাড়া বাংলাদেশে কোনো ভারতীয় যেতে চান বলে সেটাও আমি জানি না। কিন্তু এই ভিসার আদান প্রদানের প্রক্রিয়া নিঃসন্দেহে বাংলাদেশ সরকার যেভাবে করছেন, তাতে কিন্তু ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বড় প্রশ্ন। অর্থাৎ পাকিস্তানি একাধিক সংগঠন এখন চাইবে তারা বাংলাদেশ হয়ে বাংলাদেশের বর্ডার থেকে ভারতে একাধিক লোককে ঢোকাতে, যেন তারা ভারতকে অশান্ত করতে পারে। পরিষ্কার প্ল্যান, ভারতীয় সেনাবাহিনীও জানে, ভারতীয় আর্মিরাও জানে। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, একদম সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 9 তারিখ ভারতবর্ষ চাইছে বাংলাদেশের সঙ্গে একটি মিটিং করতে, যা ভারতবর্ষ নিজেরাও কালকে স্বীকার করেছে। আর এই মিটিং এ কিন্তু অ্যাকচুয়াল আগামী 1 মাসের রূপরেখা তৈরি হবে। Foreign Secretary is likely to, is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. As far as situation on ground regarding the individuals that you mentioned, we want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected, and that the trial will be fair, transparent. They will get a fair and transparent trial. নয় পিছিয়ে যাও, নয় সামনে এসে লড়াই করো, মাঝামাঝি কিন্তু কিচ্ছু করার এখন উপায় অন্তত এই মুহূর্তে নেই বলে আমার মনে হয়। কিন্তু ভারত কিন্তু এতদিন ওয়েটিং গেম খেলেছে, স্লো বা স্টেডি মোডে ছিল, কিন্তু এবার যদি অ্যাগ্রেসিভনেস দেখাতে শুরু করে, এই মোহাম্মদ ইউনূসের কাছে কি আসল অস্ত্র আছে প্রতিহত করার? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমার থাকলো। সমুদ্রে যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, যুদ্ধ বিমান দেখতে হাজার হাজার মানুষের ভিড়। পুরীর সমুদ্র সৈকতে গেলেই দেখা যাচ্ছে যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, যুদ্ধ বিমান। সেগুলো দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড়। অন্তত 15টি যুদ্ধ জাহাজ নোঙর করা হয়েছে পুরীর সমুদ্রে। কিন্তু কি জন্য এই এত যুদ্ধ জাহাজ? কোন বিপদের আসন্ন কারণ? 15টিরও বেশি যুদ্ধ জাহাজ পুরীর উপকূলে নোঙর করা হয়েছে, 10টিরও বেশি হেলিকপ্টার এবং 5টি যুদ্ধ বিমান বর্তমানে অনুশীলন চালাচ্ছে। এই অনুশীলন ইতিমধ্যে হাজার হাজার দর্শককে আকর্ষণ করেছে। দেশের সামুদ্রিক সীমানা রক্ষায় ভারতীয় নৌসেনার কৃতিত্বকে সম্মান জানাতে প্রতি বছর নৌবাহিনী দিবস পালিত হয়। এই অপারেশনে ট্রাইডেন্টের বার্ষিকীকে চিহ্নিত করে। 1971 সালে এই দিনে করাচি হারবারে আক্রমণ করে নৌসেনা, যার ফলে পাকিস্তানের নৌ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেয়। এই যে কথাটা এখানে লেখা হয়েছে না, এই কথাটা খুব ইঙ্গিতবাহী। শিগগিরই কোথাও যুদ্ধে যাওয়ার আগে এই অনুশীলনগুলো একবার করে নেওয়া হয়। সেই অনুশীলনগুলো এখন পুরীর সমুদ্রে হচ্ছে। আগে কি হতো? আগে বঙ্গোপসাগর ভেতরে সমস্ত এগুলো হতো, মহড়াগুলো হতো। এখন সেটা পুরীর সমুদ্রের দিকে করা হচ্ছে। তার কারণ হচ্ছে ওড়িশা দিয়ে হচ্ছে আপনার বন্দর যেগুলো বাংলাদেশের মধ্যে রয়েছে, সেই বন্দরগুলোর সামনে হয়তো নোঙর করা হতে পারে। এবং করাচিকে যেভাবে ঘিরে ফেলা হয়েছিল, এবারেও সেই একই পন্থা নিতে পারে। একমাত্র বেরোবার রাস্তা হচ্ছে গিয়ে বন্দরগুলো।
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক টানাপোড়েনের পর্যায়ে চলছে এবং এই সম্পর্ক আবার জোড়া লাগবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে যে কারণে এই সম্পর্ক এতটা খারাপ অবস্থায় গিয়েছে সেই কারণটাকে উল্লেখ করে জাতীয় পার্টির সাবেক এমপি এবং জাতীয় পার্টির সাবেক এমপি উনি একজন ব্যারিস্টারও, তিনি মন্তব্য করলেন যে ইউনূস সরকার মৌচালে ঢিল মেরেছিল, এটাই একটা বড় ভুল এই সরকারের। মৌচাকে ঢিল বলতে তিনি কি বোঝালেন, কি ঘটেছিল, কি কেমন ঢিল মেরেছিলেন ইউনূস সরকার, সেই আলোচনাই করবে এই অনুষ্ঠানে। মন্তব্য করেছেন ইউনূস সরকার একটা বড় ভুল করেছিল, সেই ভুলটা হচ্ছে ইউনূস সরকার ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক মৌচাকে ঢিল মেরেছিল। মৌচাক বলতে তিনি চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেছেন। বলেছেন চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল, কারণ একজন ব্রহ্মচারীকে যখন আপনি গ্রেপ্তার করবেন তার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন সরকার করেনি, আর সেটারই সুযোগ নিয়েছে মূলত ভারত। আজকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে একেবারে তলানিতে ঠেকেছে তার জন্য মূল দায়টা এই ঘটনাকেই তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে আইন সবার জন্য সমান, কিন্তু যখন আপনি মাইনরিটির কথা ভাববেন, মাইনরিটির ক্ষেত্রে আপনাকে ডাবল সচেতন হতে হবে, ডাবল সচেতন হতে হবে, সচেতন হয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে। একজন ব্রহ্মচারীকে যখন আপনি গ্রেপ্তার করবেন, ইসকনের সদস্যকে যখন গ্রেপ্তার করবেন, সারা বিশ্বের ইসকন সেটার বিরুদ্ধে ক্ষেপে যাবে, এটাই স্বাভাবিক। তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে এমন তো নয় যে তাকে গ্রেপ্তার না করলে সরকারের চলছিলই না, বরং ভারত বাংলাদেশের সম্পর্কর এই যে তলানিতে চলে যাওয়ার ব্যাপারটা, এটাকে ইউনূস সরকার এক ধরনের উস্কে দিয়েছেন, উস্কে দিয়ে পরিস্থিতিটা আরও বেশি গরম করে ফেলেছেন। তিনি বলেছেন যে ভারতীয় পার্লামেন্টে হেমা মালিনীর মতো একজন প্রখ্যাত অভিনেত্রী, তিনি যখন এই সাধুর নাম উল্লেখ করে কথা বলেন তখন বুঝতে হবে যে হেমা মালিনীর মুখে যে সাধুকে, হেমা মালিনীর যে সাধুকে চেনারই কথা না, সেই সাধুর কথা উল্লেখ করে হেমা মালিনী কথা বলছেন। সারা বিশ্বের বিভিন্ন বড় বড় ধর্মীয় সেলিব্রিটিরা কথা বলছে, এই কথা তারা বলছে, এই সুযোগটা সরকার করে দিয়েছে, এমনটাই শামীম পাটোয়ারি বলার চেষ্টা করেছেন। এটা না করলেও হতো। বলেছেন যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে পতাকা অবমাননা মামলা, কোনো খুনের মামলা, সন্ত্রাসের মামলা নয়, রাষ্ট্রদ্রোহী মামলাও নয়, একজন ব্যক্তির করা পতাকা অবমাননা মামলা। এই মামলায় সরকার চাইলেই স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সাধুকে ডেকে কথা বলতে পারতেন, চাইলে প্রধান উপদেষ্টা নিজেও সাধুকে ডেকে কথা বলতে পারতেন। কথা বলে তদন্ত করে তারপরে যদি ভেতরে কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যেত তখন গ্রেপ্তারের পদক্ষেপ নিলে সেটা একটা বড় বিষয়, কিন্তু হুট করে তাকে গ্রেপ্তার করে সরকার মৌচাকে ঢিল মেরেছে এবং এই মৌমাছি এখন চতুর্দিকে এমনভাবে সরকারকে ঘিরে ফেলেছে, সরকার আসলে গত্যন্তর খুঁজে পাচ্ছে না এখন তাদের কি করা উচিত। অনেকে মানে তিনি এটাও বলেছেন যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, এটার সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ। তৃতীয় পক্ষ কোন পক্ষ সেটা তিনি উল্লেখ না করলেও তৃতীয় পক্ষের কথা বলেছেন। তিনি তৃতীয় পক্ষের কথা উল্লেখ করে আওয়ামী লীগকে দেশে ফেরাতে চাচ্ছে কি ভারত, এই প্রসঙ্গও টেনে এনেছেন। বলেছেন যে অ্যাবসার্ড, সেটা হতেই পারে না, ভারত এতটা মূর্খের মতো কাজ করতে পারে না যে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে সেই পতনের পরে আওয়ামী লীগকে যখন বহু বছর অপেক্ষা করতে হবে তখন ভারত বোকার মতো এমন আচরণ করবে না যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে তড়িঘড়ি করে দেশে পাঠানোর জন্য ইউনূস সরকারের বিরুদ্ধে নানা রকমের আয়োজন শুরু করবে, সেরকম কিছু করার কথা নয়, এমনটাও তিনি বলেছেন। এই তৃতীয় পক্ষ বলতে কাকে বুঝিয়েছেন শামীম পাটোয়ারি সেটা উল্লেখ করেনি। তৃতীয় পক্ষ বলতে কি তৃতীয় কোনো দেশ নাকি দল হিসেবে আওয়ামী লীগ, সেটা একটা বড় বিষয়। তৃতীয় কোনো শক্তির কথা তিনি বললেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? ইউনূস সরকার চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পরে অবস্থা যেভাবে পাল্টে গেছে, ভারতে এত আন্দোলন, এত সহিংসতা, তাদের দাদাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যদি আমাদের কাছে
কয়েকটা মিসাইল থাকতো, তাহলে কি অবস্থা দাদাদের চিন্তা করেন। হ্যাঁ, শুধু একটা ড্রোন উড়াইছি, আমাদের কাছে ড্রোন তো বেশি নাই, মাত্র 6টা ড্রোন আছে। তুরস্ক থেকে 6টা ড্রোন আনা হয়েছে, মাত্র 6টা ড্রোন আছে। তো দেখি দাদা বাবুরা একটু মাতামাতি বেশি শুরু করছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো পরামর্শ দিচ্ছে যে শিলিগুড়ি করিডোরের কাছে একটা ড্রোন টোন উড়াও, ঠিক আছে। তো ড্রোন এটা উড়াইছে, এই ড্রোন উড়ানোর জন্য আমাদের আকাশ সীমা আমরা ড্রোন উড়াই, যুদ্ধ বিমান উড়াই, সেটা আমাদের ব্যাপার। এটা নিয়েও ইন্ডিয়া লেখালেখি শুরু করছে, চিন্তা করছেন? এটা নিয়েও ইন্ডিয়া লেখালেখি শুরু করছে যে বাংলাদেশ আকাশ সীমায় ড্রোন উড়াইছে। আমাদের কথা হচ্ছে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের সেফটির জন্য আমরা পাকিস্তান থেকে মিসাইল কিনি, আমরা মিসাইল সিটি করি, সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আমরা কোন বিমানবন্দর চালু করব, কোনটা করব না, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা তো তোমাদের আকাশ সীমা বা তোমাদের মানে ভূমি ব্যবহার করতেছি না, আমরা আমাদের ভূমি আমরা ব্যবহার করতেছি, ঠিক না? তা আমাদের ভূমি ব্যবহার করে আমরা স্বাধীনভাবে কিছু করতে পারবো না, করলেও তোমরা সমালোচনা শুরু করবা, এটা তো হইতে পারে না। তোমরা আমাদের সীমানায় যা মন চায় তাই করো, আমরা কি কোনো প্রতিবাদ করি? আমরা তো কোনো প্রতিবাদ করি না, আমরা তো চুপ থাকি। তোমাদের অধিকার, তোমরা তোমাদের সীমানায় ড্রোন উড়াবা, তোমরা যা মন চায় তাই করবা। এই লাস্ট 15.5 বছরে তোমাদের সীমানায় অনেককেই গুলি করে মারছো, ঠিক না? অনেককেই গুলি করে মারছো লাস্ট 15.5 বছরে। এখন তোমরা সংখ্যালঘু ইস্যু দেখায় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ট্রাই করতেছো। এই যে শেখ হাসিনা যে জুলাই আগস্টে অনেক হিন্দু ভাই বোনদেরকেও মারছে, তখন তো ইন্ডিয়ারকে একটা কথা বলতে দেখি নাই যে শেখ হাসিনা কেন সংখ্যালঘুরে গুলি করে মারতেছে। এই যারা শহীদ হয়েছে তাদের মাঝে তো অনেকে আছে হিন্দু, অনেক। কই তখন তো এটার বিরুদ্ধে কোনো কথা বলতে দেখি নাই শেখ হাসিনার বিরুদ্ধে। এখন সংখ্যালঘুরা নির্যাতিত, মেন ইস্যু শেখ হাসিনা কেন চলে গেল। শোনো দাদা বাবু, তোমরা বিপদে পড়বা, তোমাদের বিপদ আসন্ন। কেন? কারণ শেখ হাসিনা হচ্ছে কুফা। শেখ হাসিনা তোমার দেশে গেছে না, তোমার দেশে অশান্তি আসতেই থাকবে, চিন্তা করতে পারবে না। তোমার দেশে অশান্তি আসতেই থাকবে। তোমাদের যুদ্ধ লাগানোর মতো কোনো সক্ষমতা নাই, এটা আমরা খুব ভালো করেই জানি। তোমরা দিনভর চায়না সীমান্ত অপমানিত হও, পাকিস্তানের সীমান্ত অপমানিত হও, এখন বাকি আছে বাংলাদেশ, এখান থেকেও হবা, সে অপেক্ষাতেই আসো। কেবল তো একটা ড্রোন উড়াইছি, যাই হোক দেখি কয়েকটা মিসাইল পাকিস্তানের কাছ থেকে আনা যায় কিনা। ভয় পাবা না দাদা, তোদের কেবল বলতেছো যে একটা মিসাইল সিটি করবে, মানে অনেক কথাই বলতেছো, বাংলাদেশের চারপাশ ঘিরে রাখছো হ্যান ত্যান। এখন তোমরা চারপাশ ঘিরে রাখছো বাংলাদেশের সৈন্য বন্য দিয়ে, আমাদের সেফটি লাগবে না? তো আমরা দেখি দাদা পাকিস্তানের কাছ থেকে, আমাদের বড় ভাই, তাদের কাছ থেকে কয়েকটা মিসাইল আনা যায় নাকি। যাই হোক, এনে তোমাদের চারপাশে তাক করে বসে থাকবানি, ঠিক আছে? আমরা তো ছোট, দেখি। আমাদের উচিত ছিল এই 53 বছরে কয়েকটা পারমাণবিক বোমা মানে রাখার দরকার ছিল আমাদের, সেটা তো আমাদের হয় নাই। হয় না একটা কারণেই, ইন্ডিয়া হইতে দেয় নাই। কারণ এইগুলা তো ইন্ডিয়ার জন্য হুমকি, কারণ যুদ্ধ যদি কখনো হয় আমাদের ইন্ডিয়ার সাথেই হবে। কিন্তু এইগুলা রাখা উচিত ছিল যাতে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে ছোটা ঘোরাইতে না পারে। এটা হচ্ছে বড় ভুল। আর ভুল আমরা করব না, এটা মনে করো না, আর ভুল করব না। দেখি অতি দ্রুতই পাকিস্তানের কাছ থেকে কয়েকটা মিসাইল আনা যায় কিনা। দাদা ড্রোন কিন্তু 6টা আছে, কেবল একটা উড়াইছি, প্রয়োজন হয় আরো 20-30টা আনা হবে, সমস্যা নেই। তো ভয় পার সমসাময়িক গত 100 বছর ইতিহাসে কখনো শুনিনি। ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি থেকে শুরু করে আগরতলা সীমান্তের একজন সাধারণ নাগরিক, সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ইউনূস সরকারকে অপদস্থ করতে, বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে, এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এখন তারা তাদের যে আচরণ, সে আচরণে মনে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি পুরো বাংলাদেশ দখল করবে, নাকি চট্টগ্রাম দখল করবে, নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে, নাকি যে ফেনীতে আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিয়ে ওটাকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলবে, জুমল্যান্ড। সেই অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্তারা কথা বলছেন, আমলারা কথা বলছেন, তারপর রাজনীতিবিদরা কথা বলছেন, সাধারণ জনগণ কথা বলছেন, আর মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো, যেন তারা পাগল হয়ে গেছে, সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে। তো এর প্রেক্ষিতে
বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে, তারপর আত্মসমর্পণ করবে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওরকম এখনো পর্যন্ত দেখা যায়নি। পর্দার আড়ালে কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু বাস্তবে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধীর থেকেছেন, স্থির থেকেছেন, কথা খুব কম বলেছেন এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বাট সমতার ভিত্তিতে। আর তার যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ পিস হিসেবে যারা পরিচিত, উপদেষ্টা আমলা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা খুব কঠোর ভাষায় বলেছেন। একজন উপদেষ্টা তো বলেছেন যে একেবারে এই যে প্রচারণা যখন শুরু হবে, এটা তো গোয়েন্দা লেভেলে 1 মাসেরও আগে এই যে যুদ্ধটা, বাকযুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে। তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন বা প্রতি বিপ্লব যারা বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে, সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে, তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন। কিন্তু ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে। তো ভারতের পক্ষ থেকে যা কিছুই করা হয়েছে ওটা ভারতের জন্য বুমেরাং হয়েছে, ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং একই সঙ্গে বহির্বিশ্বে। বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যে আক্রমণ চালিয়েছে এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে। দ্বিতীয়ত বাংলাদেশে তারা যেভাবে ভিসা বন্ধ করে দিয়েছে তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যারা আসবে বাংলাদেশে সেখানে ভিসা সীমিত করে দিয়েছে। এটা ভারত কখনোই স্বপ্নেও কল্পনা করেনি বাংলাদেশে এরকম একটা ভূমিকা নিতে পারে। এরপর যেটি হয়েছে সেটি হলো তারা একেবারে এত ছোট মন মানসিকতার এবং এত অল্প চিন্তার ভারতের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সাংবাদিক, তারা যখন মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না, আরে বাবা পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা, তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য খুব দ্রুত বাংলাদেশে আসে, 6-7 দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে, এই 6-7 দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয়, তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে, রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে। আমরা যেমন ফল ফলাদি মিশর থেকে আনি, তো রেফ্রিজারেটরে করে আনি, তো একটা কন্টেনারের ভাড়া যদি $800 হয়, $800 হয় ধরুন, বা 1 লাখ টাকা হয়, তো ওটিকে যখন আমরা রিফার কন্টেনারে আনি তখন সেটা ভাড়া হয়ে যায় 6 লাখ টাকা, মানে মিনিমাম নর্মালের চেয়ে 6-7 গুণ বেশি ভাড়া দিতে হয়। ফলে পণ্যমূল্য আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে এগুলো 250 টাকা থেকে 300 টাকা করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে। কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন আপনি দেখবেন যে হাইয়েস্ট 20 থেকে 25 টাকা করে পার কিলো সেখানে বিক্রি হচ্ছে। মিশরও তদ্রুপ, আমরা রিফার কন্টেনার করে আনতেছি। আবার আমরা আদা, রসুন, পেঁয়াজ আমরা যদি চীন থেকে আনি আমাদেরকে রিফার কন্টেনারে করে আনতে হয়। এর কারণ হলো এখানে খরচ একটু বেড়ে যায়। তো ভারতের ক্ষেত্রেও যেটা হচ্ছে সেটা হলো এখানে মানে ডবল, অর্থাৎ তাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয়, কিন্তু ইংল্যান্ডে তো তারা পারবে না, কারণ ইংল্যান্ডে সেখানে তারা চীন থেকে নিচ্ছে, তো চীনও রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, ভারতে রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, তারপরে আমেরিকাও চীন থেকে আনছে রিফার কন্টেনারে, ভারতের রিফার কন্টেনার। তো ভারতের যে পেঁয়াজ, আদা, রসুন এইগুলোর যে মান এবং এখানে যে উৎপাদন ব্যয় এবং ভাড়া, তার সঙ্গে চীনের ভাড়া অ্যাটলিস্ট 25% কম। ফলে ইউরোপের মার্কেট তারা ধরতে পারবে না। তাদেরকে ইউরোপের মার্কেট যদি ধরতে হয় তাহলে ওই চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আর যদি উইদাউট রিফার নর্মাল ভাবে তারা এক্সপোর্ট করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তাহলে তারা এই প্রতিবেশী রাষ্ট্র, সীমান্তবর্তী রাষ্ট্র, যেখানে 3 থেকে 4 দিনের মধ্যে তারা মাল পৌঁছে দিতে পারে। তো এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা আমদানি না করি তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে।
অথবা তাদেরকে রিভার কন্টেনারে করে অ্যাটলিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার চেয়ে 25% টু 50% অর্ধেক মূল্যে বিক্রি করে রিভার কন্টেনারে করে ইউরোপে বিক্রি করতে হবে, এবং তাও শিওর না। এর কারণ হলো যে চায়নাতে ইউরোপের মানুষ কাজকর্ম অত ঝামেলা যেতে চায় না। আমরা যেমন দেশি পেঁয়াজ চাই, ছোট ছোট গুটি গুটি পেঁয়াজ চাই, কিন্তু ইউরোপে সে চিন্তা করে যে একটা পেঁয়াজে যদি আধা কেজি হয়ে যায়, তো ওই একটা পেঁয়াজ দিয়েই সে দেখা গেল সব কাজ করে ফেলো, এই সময় তাদের নেই। তো আমরা যে ধরনের পেঁয়াজ উৎপন্ন করার ক্ষমতা ভারতের নেই। ভারতের পেঁয়াজ আমাদের দেশের মতোই দেশি পেঁয়াজ, একটু বড় হয় ক্ষেত্র বিশেষে, এটা 60 to 70% হায়ার। কাজেই সেই পেঁয়াজগুলো আমরা এনে মূলত ভারতকে রক্ষা করি, কাঁচামরিচ এনে রক্ষা করি। কিন্তু ভারত এটাকে বলে যে আমরা তোমাদের পেঁয়াজ না দিলে খাবে কি, চিনি না দিলে খাবে কি, তুলা না দিলে খাবে কি। আমরা ভারত থেকে তুলা আনি, কিন্তু তুলার মান খুবই খারাপ, খুবই খারাপ। এবং এই খারাপ তুলার কারণে আমরা ফ্যাব্রিকে উন্নয়ন করতে পারি না। কিন্তু আমরা তুলা যদি মধ্যপ্রাচ্য থেকে মানে রাশিয়া থেকে তুলা আনি, সবচেয়ে ভালো তুলা, তারপরে তার চেয়ে ভালো তুলা ইজিপ্টে, তারপরে পাকিস্তানি কটন, আনবিলিভেবল, পাকিস্তান ওয়ান অফ দ্য ফাইনেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু ভারতের সেটা হয়তো 25% দাম বেশি যাবে। কিন্তু সমস্যাটা, লাভটা যেটা হবে যে ওই যে মার্কেটটা তৈরি হবে, কটনের যে মার্কেটটা বাংলাদেশে তৈরি হবে, ফলে আমাদের হাই ভ্যালু প্রোডাক্টে চলে যাবে। ইজিপশিয়ান কটনের থেকে তৈরি করা যায় সুতা, এবং সুতা থেকে যে ফ্যাব্রিকগুলো, এগুলোর ভ্যালু অ্যাড হবে অ্যাটলিস্ট 50%। মানে আমরা কটনে 25% টাকা বেশি দিলাম, কিন্তু এটা দ্বারা যে আমরা ফিনিশড প্রোডাক্ট, সেটা ইয়ার্ন বলি কিংবা ফ্যাব্রিক বলি, সেটার ভ্যালু হয়ে যাবে ডবল। কিন্তু প্রথম 6 থেকে 7 মাস কষ্ট হবে। এরপরে দেখবেন যে ভারতীয় কোনো জিনিসই আমাদের দেশে আসবে না, একেবারে আসবে না। ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে, এবং এটা শুরু হয়েছে। এখন আমরা পাকিস্তান থেকে আনছি, চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে, কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে। এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সরাসরি জাহাজ যোগাযোগ, এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে, একেবারে মাথা খারাপ করে দিয়েছে। এর কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার, তারা যে চাণক্য নীতিতে চলে। তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, যুদ্ধের ভয় দেখানো। তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও, যুদ্ধের ভয় দেখাও। তারপরে যদি তারা ভয় না পায়, তখন এই বেঈমান মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও। তৃতীয় হলো দূর থেকে হুম্বিতম্বি দেখাও, যে আমি এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো। তো এই তিনটে জিনিসই কিন্তু তারা আলটিমেটলি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই 1-1.5 মাসে। আর চতুর্থ যে জিনিসটা, যদি এই জায়গাতে ব্যর্থ হও, তাহলে তুমি তাদের সঙ্গে সন্ধি করো। এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য। এখানে চাণক্য নীতির আর একটা বৈশিষ্ট্য হলো যে রাষ্ট্রের তোমার যে প্রতিবেশী রাষ্ট্র, সে কখনো তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু, জবন রাষ্ট্র। তো কাজেই বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রু রাষ্ট্র মনে করে। তো শত্রু রাষ্ট্র মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ যাবে, স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোন একটি রাষ্ট্র দখল করেছে, তার উপর আধিপত্য করেছে, এটা হয়নি। তারা হুমকি করেছে, তাম্বি করেছে, সিনেমার স্টাইলে বোমা নিক্ষেপ করেছে, তারপরে অনেক কিছু করেছে, এটা সিনেমাতে, বলিউড সিনেমাতে। কিন্তু বাস্তবে তারা কখনই পাকিস্তান বলেন, চীন বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, বাংলাদেশ বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, কারোর সঙ্গে তারা যুদ্ধ করেনি, এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই। তো কাজে বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুম্বিতম্বি পর্যন্তই গেছে, এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে। এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না, এটা বাংলাদেশের বিষয়। কিন্তু মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে, তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে, বৈদ্যুতিক খাতে, এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, এটার ওসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না। কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক, তাদের সাথে ঘটুক,
এই আনরেস্ট যদি চলে তাহলে সে ইচ্ছা করলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে, ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে, নিজে চালাতে পারবে। পুরো ভারতের ইনভেস্টমেন্ট, যেটা 1971 সনের পরে আমরা করেছি, পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম। আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে। এখানে ভারতের $8 বিলিয়ন লস হয়েছে আফগানিস্তানে। এখন বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে ইউনূস সরকার বেশি না, এখান থেকে 4-5 বার কামান দাগে, ওখান থেকে 4-5 বার কামান দাগে, এই 24 ঘন্টার এই আনরেস্টকে কেন্দ্র করে ভারতের সাথে এ যাবৎ যত চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে, এই সব জিনিসগুলো হলো বাংলাদেশ সরকার আটকায় দিতে পারবে। এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না। এবং যদি আন্তর্জাতিক আদালতে যায় তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই যে যুদ্ধ করেছো, এই যুদ্ধের ফলে আমাদের এত $বিলিয়ন। তারা যদি $1 বিলিয়ন কথা বলে, বাংলাদেশ বলবে যে আমাদের ক্ষতি হয়েছে $20 বিলিয়ন। এই বার্গেনিং এর পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে, যেটা ভারত বুঝতে পেরেছে। চাণক্যের দেশ তো, ভারত বুঝতে পেরেছে। আর বুঝতে পারার কারণেই এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে। এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই। আপনার অবাক হয়ে যাবেন যে ভারতের মুঘলদের বা সুলতানদের যখন হ্যারেম ছিল, বা হিন্দু বড় বড় রাজা বাদশাদের যে রাজপ্রাসাদ ছিল, সেখানে দেশীয় অনেক ছোট ছোট জমিদার, দেশীয় রাজা, জেনারেল তাদের কন্যাদেরকে সেখানে দিয়ে আসতো রাজার মনোরঞ্জনের জন্য। নিজের কন্যা সেখানে পতিতা হিসেবে কাজ করত, বিনিময়ে সে তার জায়গির রক্ষা করত, রাজ উপাধি লাভ করত, আর সব জায়গায় সে গর্ব করে বলে বেড়াতো যে আমার কন্যা সেই রাজার অঙ্কশায়িনী। এইটা একদিন দুদিনের নয়, শত শত হাজার হাজার বছরের ভারতের ইতিহাসে সেটা রয়েছে। তো বোঝার চেষ্টা করে নিজের কন্যাকে অন্যের অঙ্কশায়িনী করে দেয়। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেকের মন্তব্য প্রকাশ করতেছে। সার্জিস, হাসনাত তারা কিন্তু সরাসরি আগেও বলতো, এখনো বলতেছে তারা শেখ হাসিনাকে বিদায় করেছে। দেশের মধ্যে যে অন্যায় করবে তার বিরুদ্ধেই তারা কথা বলবে, তার বিরুদ্ধেই তারা যুদ্ধ ঘোষণা করবে। ঠিক এমনটাই কিন্তু বর্তমানে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ বলতেছে। অন্যদিকে ভারতও কিন্তু একটা মাস্টার প্ল্যান করেছে বাংলাদেশকে নিয়ে। দর্শক শ্রোতা, এইসব নিয়েই কিন্তু আলোচনা সমালোচনাগুলো এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি এইখানে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই, সবার মন্তব্যগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। এইসব দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।